বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে যিনি বসে থাকেন তিনি যখন কোনো কথা বলেন এই কথার নিঃসন্দেহে একটা পটভূমি এবং একটা তাৎপর্য থাকে। কারণ ওই সিটটাই এমন যে ওনারা অনেক ইনফরমেশন ক্যারি করেন। স্টেট অ্যাপারেটাস, আমাদের রাষ্ট্রযন্ত্রের যে নানান অর্গানগুলো রয়েছে, অঙ্গ প্রতিষ্ঠানগুলো রয়েছে, গোয়েন্দা সংস্থা, দেশি বিদেশি এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী সহ সব মিলিয়ে তারা অনেক ইনফরমেশন ক্যারি করেন। এখন দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে যখন এই ধরনের কথা আসে তখন ন্যাচারালি এর মধ্যে আমরা একটা বিপদ বা একটা অসাংবিধানিক পরিস্থিতির আশঙ্কা ভাবাটা খুব অমূলক কিছু নয়। এবং বিশেষ করে তিনি এমন একটি দেশ থেকে ফেরত এসে কথাটি বললেন, আমাদের আসিয়ানভুক্ত একটি দেশ ব্যাংকক, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফিরে এসে, এবং আমি যতদূর জানি যে এটা বোধহয় বা ইউএনেরই কোনো একটা অর্গান এসকাপের একটা মিটিং শেষে এসে তিনি কথা, এসকাপ এই রিজিয়নে খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্থা এবং আমি নিজেও এসকাপের বেশ কিছু ইভেন্টে আমি যোগদান করেছি ব্যাংককে, তাদের যে অফিস সেখানে, এবং আমি বুঝতে পেরেছি যে একসময় শাহ এম এস কিবরিয়া আমাদের বাংলাদেশের এসকাপের মহাসচিব ছিলেন এবং ওখানে তার ছবি দেখে আমি গর্ববোধ করেছি। উনি মৃত্যুর পরও ওনার ছবি সেখানে রয়েছে একজন স্কলার হিসেবে। তো সেই এসকাপকে এবং এই ব্যাংকককে বলা হয় যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্যাল হাব। এই পলিটিক্যাল হাবে অনেক, এটা একই সঙ্গে পলিটিক্যাল হাব আমি বলবো যে এক রকমের ইনফরমেশন হাবও আমি বলতে পারি এই রিজিয়নে। কারণ থাইল্যান্ড ইজ এন হটবেড অফ রিজিওনাল পলিটিক্স এবং এখান থেকে অনেক গুটি চালার ইতিহাস রয়েছে। ভারতের রাজনীতি, পাকিস্তানের রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতির অনেক পট পরিবর্তনে তার থাইল্যান্ড অ্যাজ এ ভেন্যু তার একটা তাৎপর্য আছে। সেইখানে তিনি কোনো ইনফরমেশন পেয়েছেন কি না আমি সেটা জানি না। আমার ধারণা যে এই সরকারের তো প্রথমত হলো যে শুরু থেকেই তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে নানাবিধ কারণে। কি কারণ সেগুলো? এবং সেই অস্থিরতার বড় কারণটা আমি যেটা বুঝি সেটা হলো গণতন্ত্রহীনতা। কারণ আমাদের দেশের যে ডেমোক্রেসির যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা শুধু আমাদের দেশে নয়, আমাদের যারা উন্নয়ন অংশীজন, যারা আমাদের দেশের উন্নয়ন অংশীদার, তাদের মুখ থেকেও কিন্তু আমরা আমাদের দেশের ডেমোক্রেসির যে সংকট সেটি আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্টে পেয়েছি। এখন আমরা তাদেরকে সমালোচনা করেছি। আমাদের দেশে যারা রাষ্ট্রদূত তারা তাদের ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে তারা কথা বলেছে, আমরা তাদের সমালোচনা করেছি বটে, কিন্তু বিশ্ব গণমাধ্যম এবং সাংবাদিকরা তো আর ভিয়েনা কনভেনশনের আওতায় পড়ে না। বিদেশি সাংবাদিকরা কিন্তু তাদের যে ইনসাইড রিপোর্টে, তাদের যে অনুসন্ধানী প্রতিবেদনে বাংলাদেশের ডেমোক্রেসির ক্রাইসিসকে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় তুলে ধরেছে এবং এটা তুলে ধরার কারণে তাদের ব্যাপারেও অনেক বিধিনিষেধের সম্মুখীন তারা হয়েছে, যে কারণে আজকে দেখবেন বাংলাদেশে গণমাধ্যম সূচকে কিন্তু বাংলাদেশ 3 ধাপ পিছিয়ে গিয়েছে।